প্রিয় দর্শক, সপ্তাহ ঘুরে ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্যালারি নিয়ে। সঙ্গে আছি আমি বর্ষণ কবির। শেষটা আরও ভালো হতে পারতো বাংলাদেশের প্রথমবার 5-0-তে কোনো টি-20 দ্বিপক্ষীয় সিরিজে জয়, কিন্তু সেটা শেষ পর্যন্ত হয়নি। এর মধ্যেই বিশ্ব টি-20-র জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণার পথে। তো সব কিছু মিলিয়ে আসলে আমাদের আজকের স্টুডিওর অতিথি হচ্ছেন সাবেক অধিনায়ক এবং বর্তমানে বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন। সুজন ভাই, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। সুজন ভাই, মানে 4টা ম্যাচ ঠিক না, 5টা ম্যাচের দিকেই যদি আমরা পাখির চোখে তাকাই, আপনার পর্যবেক্ষণটা কি দাঁড়াবে? ব্যাটিংটা খুব ছন্ন ছাড়া মনে হচ্ছে না, যদিও স্কোর লাইনে লেখা আছে বাংলাদেশ 4 জিম্বাবুয়ে 1। না, সেটা কি আছে, আমি যদি এটা 3-2 হতো আমি মাইন্ড করতাম। হারা ইজ পার্ট অফ গেম, মানে এটা হতেই পারে। জিম্বাবুয়ে কম শক্তির দল, সেটাও আমি মানলাম। বাট টি-20 ফরম্যাটে ব্যাড ডেজ গুড ডেজ আছে, বা মোমেন্টামের একটা ব্যাপার থাকে। বললাম জিম্বাবুয়ে আজকে বিরাট ক্রিকেট খেলে জিতেছে এবং আরেকদিন হয়তো জিততেও পারতো। বাট যেটা কনসার্ন, তুমি যেটা বললে, মানে আপনি যেটা বললেন যে কনসার্নের ব্যাপারটা, তো ওইটাই আমাদের সবার কনসার্ন। যে বাংলাদেশ যেভাবে আমরা দেখতে চেয়েছিলাম জিম্বাবুয়ে সিরিজে, তারা যেই মানে কমান্ডেবল ক্রিকেট খেলবে, সেটা আমরা খেলিনি। আমি মনে বোলিংটা আমরা ভালো করেছি, আমার মনে হয় ব্যাটিংটাতে আসলেও আমরা লাস্ট 4th ওয়ানডে টি-20-তে আমরা টপ অর্ডার 11 ওভার পর্যন্ত ব্যাটিং করলে ভালো একটা স্কোর বলেছে, ওইটা আমরা ক্যাপিটালাইজ করতে আমরা সেখানেও গিয়ে 150-এর পর্যন্ত আটকে গেলাম। আজকেও আপনি মিলল দেখেন, টপ অর্ডারে ফেল করলাম আমরা, 9 রানে না 15 রানে আমাদের 3 উইকেট পড়ে গেল। তারপর ওখান থেকে শান্ত আর মাহমুদুল্লাহ একটা চমৎকার জুটি করে, তারপরেও 10 ওভারে 70 রান মতো ছিলাম। তারপরে কিন্তু আমরা 60 বলে 87 রানে বেশি করতে পারিনি। তো থিঙ্ক ইজ দেখ যে আমরা যদি এই 60 বলে বড় টিমের মতন 100-110 রান না করতে পারি, তাহলে ইটস ডিফিকাল্ট। আর আমার কথা হচ্ছে আমরা 200 কাছাকাছি যেতে পারছি না। এটা আমাদের না, আমরা যদি ওয়ার্ল্ড কাপে ম্যাচ দেওয়ার কথা চিন্তা করি বড় টিম দলের সাথে, আমরা যদি সেমিফাইনাল করার চিন্তা করি বা আরো বড় কিছু করতে চাই, তাহলে তো আমাদের 200+ রান করতে হবে। এটা খুবই স্বাভাবিক, কারণ এই ফ্ল্যাট উইকেটে যখন আমরা, এটা তো স্পিনে মিরপুরে স্লো উইকেট, আমার কথা হলো যে এই অভ্যেসটা আমাদের হচ্ছে না। যে বা চেনা মাঠে আসলে, হ্যাঁ, আমাদের অভ্যাসটা ছিল। আমাদের সবচেয়ে বড় কথা যে টপ অর্ডার ভালো খেললে মিডলার ভালো খেলছে না, টপ অর্ডার খারাপ খেললে মিডলার ভালো খেলছে। এই যে একটা দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে। যদিও আমি এটা বলবো যে টিম অনেক চেঞ্জেস করেছে, কোনো ম্যাচে একে ড্রপ দিয়েছে বা রেস্ট দিয়েছে বা ওকে রেস্ট দিয়েছে, একটা কম্বিনেশন বিভিন্ন কম্বিনেশন চেষ্টা করেছে, এটা হয়তো বলতে পারে একটা পার্ট। বাট ইনশাল্লাহ যখন আমেরিকা যাবে দল, তখন যদিও আমেরিকা টিমের সাথে 3টা ম্যাচ খেলবে, আমি বলবো যে ওরাও যে আমাদের প্রতিপক্ষ হিসেবে খুব শক্তিশালী হবে তা না। আর সেখানে আমাদের দেখার বিষয় হচ্ছে কী কম্বিনেশন বাংলাদেশ খেলায়, কী কম্বিনেশন চিন্তা করে শ্রীলঙ্কার সাথে প্রথম ম্যাচটা খেলে, দ্যাট ইজ আওয়ার মেইন গেম। আমরা যদি ওই ম্যাচটা জিততে পারি শ্রীলঙ্কার সাথে, তাহলে আমাদের ডোরটা অনেক ওপেন হয়ে যাবে টু প্লে দ্য সেকেন্ড রাউন্ড অ্যান্ড গো বিয়ন্ড। তো আমি মনে করি যে সেখানে আমাদের কথা, বাট আমাদের যেমন সেখানে আমি তাসকিদের একটা ইন্টারভিউ দেখছিলাম, ভালো লাগছিল কথা শুনে, যে আমাদের তো পাওয়ার হিটিং এর প্রবলেম আছে, বাট আমরা কিভাবে গ্যাপ ইউটিলাইজ করতে পারি, রানিং বিটে আমাদের ভালো হতে পারে, আমরা ওইটা কাভার করি কীভাবে, কাভারের ব্যাপার আছে। তারপরে আমি মনে করি ডেপথ ওভারে আমাদের ব্যাটিং, পাওয়ার প্লেয়ার ব্যাটিং ডেপথ ওভারে, এবং সেম অ্যাজ ওয়েল আমাদের ডেপথ ওভারের বোলিং অ্যান্ড ইনিশিয়াল বোলিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি দেখেন যে আমরা ডেপথ ওভারে কিন্তু এখনো বোলারদের কাছ থেকে, ওই শেষ টি-20-তে আমরা সাইফুদ্দিনের কাছে খুব হতাশ হলাম বোলিংটা দেখে। খারাপ দিন যাইতে পারে, বাট যেমন সাইফুদ্দিনের ইয়র্কারগুলো আজকে, ও তো ডেপথ ওভারে আমি মনে করি ওয়ান অফ দ্য গুড বেস্ট বোলার, বাট আজকে ও ফেল করেছে ডেপথ ওভারে হিট করে দিতে। এই যে আপনি যেদিনকে ম্যাচের দিন আপনি এক্সিকিউট করতে না পারেন, সেটা আপনি ম্যাচ হয়ে যাবেন। তো আমাদের ফার্স্ট বল, আর আমি যদি বলি জিম্বাবুয়ের বোলার 4th ওয়ানডেতে লুক জঙ্গি 3টা বল মারলো, 3টাই কিন্তু ইয়র্কারই বল। আমি বললাম যে ওই রকম আমরা হচ্ছে না কেন। এইটা আমাদের টিম ম্যানেজমেন্টকে চিন্তা করতে হবে যে আমাদের ডেপথ বোলিং কে করবে, তার যে রোলটা, তার যে স্পেশালিস্ট রোলটা, ডেপথ ওভারে বোলিং এ ইয়র্কার মারার রোলটা, মানে আমি মনে করি, হ্যাঁ, আপনি যদি মনে করেন যে স্লোয়ার ইজ ইউর মেইন ওয়েপন, একদিন আপনার ওই স্লোয়ারটা কাজে লাগলো না, ব্যাকফায়ার করলো, তখন আপনার সেকেন্ড ডিফেন্স অফ স্ট্রেংথ কি? যদি আপনি ইয়র্কার না থাকে, তাহলে তো আপনি ডিফেন্ড করতে পারবেন না, অপোনেন্ট কাটকে রাখতে পারবেন না। তো আমি এই জন্যই বলছি যে ফাস্ট বোলারদেরকে অবশ্যই ডেপথ ওভারের ওই 4 ওভারের বোলিংটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য। ওইখানটা নিয়ে আমাদের কনসেন্ট্রেশন করা আমার মনে হয় খুব জরুরি হয়ে গেছে। তো লিটন দাসের ব্যাটিংটা মনে হয় মিসিং হচ্ছে, এবং এই কম্বিনেশনে যেহেতু আমরা ধরে নিচ্ছি সৌম্য সরকারের সঙ্গে তানজিদ তামিম না লিটন দাস, বা তানজিদ তামিমের সঙ্গে লিটন দাস না সৌম্য সরকার, এরকম একটা স্পেকুলেশন আছে। আমরা এটা তানজিদ তামিমকে আমরা জানি ব্যাকআপ ওপেনার হিসেবে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু এখন কি মনে হচ্ছে যে তিনিই মূল ওপেনার হয়ে যাচ্ছেন? সেটা হতেই পারে অথবা ওই বেটার ক্রিকেট খেলেছে এখন এই পর্যন্ত। বাট আমি যেটা মনে করি যে মানে এটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে একটা এক্সকিউজের মতো শোনাবে যে 2টা বাহাতি, কারণ আপনি যদি ম্যাথিউ হেডেন আর জাস্টিন ল্যাঙ্গারকে দেখেন, বা আপনি যদি পরে আপনার গিলক্রিস্টের সাথে মনে হয়
কে ওপেন করতো, মানে সবাই বাঁহাতি, সবাই বাঁহাতি। আমাদের এখন বিখ্যাত জুটি হতো বাঁহাতি। এখন আমাদের তামিম আর ছোট তামিম আর সৌম্য যখন ব্যাটিং করছে, অপারেটিভ সব অফ স্পিনারকে বল করছে। আপনি যদি দেখেন আজকেও কিন্তু ধরেন একটা যদিও মুজরামানির বলে আউট হয়েছে তামিম, কিন্তু সৌম্য কিন্তু অফ স্পিনারের ফাঁদেই আউট হয়েছে না। তো আমি বললাম যে সেক্ষেত্রে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড করবে কিনা সেটা একটা ব্যাপার থাকতে পারে। লিটন দাস অফ ফর্মের সবাই আমরা এক কথা স্বীকার করছি বা দেখতে পাচ্ছি, কিন্তু আমি মনে করি স্টিল লিটন আমাদের সেরা প্লেয়ার। মানে মানে যদি আপনি ওইভাবে চিনেন, আর আপনি বলবেন যে রান না করলে সেরা প্লেয়ার হয় কেমনে, বাট একটা ছেলের অফ ফর্ম বলে একটা কথা আছে। তো লিটন অফ ফর্মে, কারণ লিটনেরই দায়িত্ব, এটা কোনো কোচকে নিয়ে আসতে হবে না। লিটন কিভাবে ওর প্ল্যানিং করে, আমি বলি লিটনের আউটগুলো খুব খুব মানে চাইল্ডিশ ডিসপেশালস। আমি বলি যেই লিটন দাস কভার দিয়ে 6 মারতে পারে বা ওর স্কোয়ার ড্রাইভ এত ভালো, মানে চারিদিকে শর্ট খেলে, ওর আমার কথা নতুন বলে স্কুপ করবেই কেন, মানে এবার এগুলো আছে আমার মনে হয়। হ্যাঁ, এইটা এই টানা 3টা করেছে, আমার মনে হয় এইটা হচ্ছে যে যেহেতু হিজ ইন প্রেশার, ওর প্রেশার থেকে আমার মনে হয় যে 3টাটা ভালো হচ্ছে না, ওর ডিসিশন মেকিংটা ভালো হচ্ছে না মাঠের ভিতরে গিয়ে। আমি মনে করি লিটন খালি ও যদি বেসিক ক্রিকেটটাই খেলে ডিসিশনটা ভালো নিতে পারে, তো লিটন স্টিল আমাদের সেরা প্লেয়ার, আমি এটা বলি। আমরা একটু শান্ত মানে পঞ্চম ম্যাচ পরবর্তী, তো সিরিজ পরবর্তী অবস্থায় একটা কমেন্ট শুনে আমরা আসছি, যেটা ওপেনিং রিলেটেড। টপ অর্ডারে আমরা যদি আরেকটু ভালো ব্যাটিং করতে পারি তাহলে আমার মনে হয় যে টিমের জন্য ভালো হবে। মোমেন্টামটা খুব ইম্পর্টেন্ট, বাট তার পাশে এটাও বলবো যে যে উইকেটে খেললাম আমার মনে হয় যে এটা নিয়ে খুব বেশি চিন্তা না করে সামনে আমরা যেন চিন্তা করি, বাট এই জায়গাটা যদি আমরা ভালো স্টার্ট দিতে পারি সামনে টুর্নামেন্টে, তাহলে টিমটা অনেক দূর আগানো থাকবে। মানে চিন্তা না করার কথা বলছেন ঠিকই, কিন্তু আসলে কি চিন্তাযুক্ত বা চিন্তামুক্ত? ভেরি গুড, মোমেন্টামের কথা বলেছে, টপ অর্ডারের পারফরম্যান্স কথা বলেছে। টপ অর্ডার লাস্ট ম্যাচে রান করলো, হ্যাঁ, তারপরে তো আমরা পারিনি, ঠিক না? তার মানে মানে প্রবলেমটা কোথায়? আই নো দে আর আন্ডার প্রেশার। আমি সবসময় যেটা বলি, মানে আমার বাংলাদেশ ড্রেসিং রুমে থাকার এত বছরের আমি এক্সপিরিয়েন্স থেকে একটা কথা বলি, আমরা যখন হোম সিরিজ খেলি তখন আমাদের যেখানে আরো বেশি উজ্জীবিত থাকার কথা, সেটার পরিবর্তে আমরা সবচেয়ে বেশি টেন্স থাকি যখন হোম সিরিজে খেলি। মানে এটা আমি জানি না প্লেয়ারদের মধ্যে এটা ব্যাকফায়ার করে আমাদের, মানে আমাদের এই যে মানে যখনই রান্না করে মিডিয়ার প্রেশার, পাবলিক প্রেশার, ক্রাউডে চিল্লাচিল্লি, বা আমি এক কথা করি বোর্ডও হয়তো বা একটু বেশি হয়, এই প্রেশারগুলো ছেড়ে দিতে পারে না। তো আমি মনে করি হয়তো দেশে বেড়ায় যখন যাবে তোর আর একটু মেন্টালি হবে না, যে যখন মানে এত মানুষ চিল্লায়, এটা ওদের জন্য আমার মনে করি একটা শক্তি ছিল, সেই শক্তিটা কেন আমাদের ব্যাকফায়ার করে, মানে আগে তো তাই ছিল এক্স্যাক্টলি, বলাই হয় দর্শকদের যে 12 ম্যান, সেটাই মানে তাদের ইন্সপিরেশন আমার মনে হয় যে মাঠে আরো ভালো খেলতে, আরো ওই টাফ টাইমে আরো ইন্সপায়ার হয়ে যেতে পারে। বাট ঠিক আছে, এটা হয়তো আমি কিছুদিন ধরে দেখছি যে এটা একটা ব্যাক প্রেশারের ছেলেরা করে। শান্তরের কথা থেকে আমি বলবো যে টপ মোমেন্টামের দরকার আছে, টপরে রান করার দরকার আছে, সবই দরকার আছে, কিন্তু খালি টপরে রান করলে তারপর আমরা মিডলে ফেল করার দরকার হবে না, যেটা আমাদের 4th ওয়ান টি20-তে হলো। আবার টপরে রান করলেও মিডলে ভালো ধরার পর শেষটা ভালো হচ্ছে না। তো আমার কথা হচ্ছে যে ইট শুড বি এ কম্বিনেশন। আমার কথা এবার ডেফিনেটলি আমি ওর সাথে একমত একটা কথা, যে টপরার থেকে যদি কেউ একটা বড় রান করে, যেমন আজকে লাস্ট ম্যাচে ব্রেনেটকে আমরা দেখলাম যে 70 একটা ইনিংস খেললো, ওটাই কিন্তু ইনিংস দাঁড় করে দিয়েছে, প্লাস সিকান্দারের ওই সুন্দর ব্যাটিং। তো আমি মনে করি যে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের টপ অর্ডারে যদি তামিম খেলুক বা সৌম্য খেলুক বা লিটন খেলুক কিংবা শান্ত তিনে ব্যাটিং করুক, আমার মনে হয় এই 3 জনের মধ্যে কাউকে যদি সামবডি স্কোর আ বিগ রান, দেন আমাদের মিডল অর্ডারের জন্য ইট গোনা বি ভেরি ইজি। সুতরাং ওই খেলায় যে আমাদের পাওয়ার হিটিং এর কথাটা আসছে, আমাদের পাওয়ার হিটিং করতে হবে প্রথম 6 ওভারেই, আমাদের স্ট্রেংথ কম, আমরা ওই 6 ওভারে অ্যাডভান্টেজ দিতে হবে। আর আমাদের কিভাবে দিতে হবে এটা টিম ম্যানেজমেন্ট বুঝবে, কাকে দিয়ে নিয়ে হবে টিম, কাকে প্ল্যানিংটা কি হবে এটা তাদের বোঝা। টিম ম্যানেজমেন্টের কথায় যখন আসলেন তখন আপনি জাস্ট আমরা 2 বছর আগে যাই, অস্ট্রেলিয়ার মাটিতে যখন শ্রীধরন শ্রীরাম ছিলেন, তার স্ট্র্যাটেজি বা অনেক কিছু নিয়ে আপনিও তখন ম্যানেজার হিসেবে ছিলেন ইনফ্যাক্ট। এখন চন্দ্রিকা হাতুড়ের সময় মানে আপনি কি বেসিক ডিফারেন্সেস দেখছেন? 2 বছর পর আর একটা ওয়ার্ল্ড টি20 যখন আসছে, বাংলাদেশ কিন্তু জোর গলায় বলতে পারছে না যে 3টা ম্যাচ জিতে তারা পরের রাউন্ডে যাবে। আমি বলি আমরা ওই ওয়ার্ল্ড টি20 থেকে এই টি20 আরো পরিপক্ক, আমি এইটুকু বলি। আমরা 2 বছরে টি20 ফরম্যাটে অনেক পরিপক্ক হয়েছে, ছেলেদের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ হয়েছে। ওইটা আমাদের চেরা পরিচিত কন্ডিশন ছিল, রেগুলার কন্ডিশন ছিল, অস্ট্রেলিয়া যে ডিফিকাল্ট কন্ডিশন। বাট তারপর আমি বলবো, আমি এক্সকিউজ দাঁড় করাচ্ছি না, দ্যাটস আ টাফ কন্ডিশন হলো, আমাদের উইকেট ভালো ছিল, বাট উই ডিডন্ট এক্সিকিউট করিনি আমরা ভালো। আমরা যেই ম্যাচে একটা 6 দরকার ছিল, ওই ম্যাচে একটা 6 মারতে পারি। মানে আমি যেটা বলবো, একটা 6 থেকে আমরা দূরে ছিলাম। সেটা সৌম্যর ব্যাট থেকে আসতে পারতো, ইয়াসির রাব্বির ব্যাট থেকে আসতে পারতো, সেটা হয়নি। বাট ইট ক্যান বি হ্যাপেন, মানে এরকম হতে পারে। বাট আমি মনে করি এই বছর অনেক গুছানো দল, আমাদের এক্সপিরিয়েন্স বেড়েছে, দলের মধ্যে এখনো সাকিব আছে, এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, মোস্তাফিজ আছে, এক্সপিরিয়েন্স বোলার আছে, তাসকিন আছে, বাদবাকি ছেলে আছে, সবাই আমি মনে করি গুড ক্রিকেটার্স। কিন্তু আমার মনে হয় যে হৃদয় যেভাবে ব্যাটিং করছে,
ফিয়ারলেস বলতে যা আমরা বুঝি, যে ওর আপনি যদি প্রতিদিন ওর ব্যাটিং স্টাইল দেখেন, আপনি দেখবেন ও একই রকম ওর ব্যাটিং স্টাইল, ও একটা প্ল্যান করে ব্যাটিং করে, এগ্রেসিভ থাকে সেটাই। কিন্তু আমাদের অনেকের যখনই আমরা একটা রাঁচে রান্না করি তখনই আমাদের ব্যাটিং স্টাইলটা চেঞ্জ হচ্ছে, তখন আমরা হয়তো খুব ডিফেন্সিভ হয়ে যাচ্ছি, ওয়েট করছি, স্ট্রাইক রেটে চিন্তা করছি। আপনি এরকম না, যার যার খেলা শেষে খেলুক। তামিম যেরকম ব্যাটিং করাতে অভ্যস্ত সে ওরকমই করুক, যদি সে ফেল করে কিছু করার নাই। যারা সৌম্য, লিটন, যার যেটা শান্ত, আমাদের মেন কথা শান্ত, আমার কথা হচ্ছে সবাই 140-50 স্ট্রাইক ব্যাটিং করতে, শান্ত ক্যান ড্যামেজ এনি বোলিং সাইড। বাট তারপর আমার মনে হয় যে ওর পজিশনটা নাম্বার 3, ওর ক্যাপ্টেন দলের। আমরা যখন আমাদের ওকে খেলতে হবে যদি অ্যাঙ্কারিং করতে হয়, ওকে অ্যাঙ্কারিং প্লেস করতে হবে, যে আজকে করেছে। আই এম ভেরি হ্যাপি, যদিও আজকে ওর স্ট্রাইক রেট ওয়াজ 120+, বাট তারপর আমি মনে করি যে এটাই 145-140 হবে যখন রেগুলার রান করে কনসিস্টেন্সিটা থাকবে। শুনুন ভাই, মানে এই চান্দ্রিকা হাথুরুসিংহ সিং এর সময় আসলে অনেকগুলো কথা উঠছে ইদানিং সাম্প্রতিক গত 3 মাসের যে টানাপোড়েনে যাচ্ছে টিম। অনেকে বলছেন যে আমাদের আসলে এই টেনুরটা শেষ হলে, মানে শেষও তো হয়ে যাবে ওয়ার্ল্ড টি20 পরপরই, খুব বেশি দিনও আসলে ওনার টেনুর নাই। মানে আলটিমেটলি কি আপনি মানে আবারও ন্যাশনাল টিমের কোচিং পদে আসার ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করেন কিনা? বা আমি তো যখন খেলা ছাড়লাম, লেভেল 3 কমপ্লিট করলাম, আমরা জানি সবকিছু, লেভেল 3 যখন কমপ্লিট করলাম 2006, তখন থেকে আমার স্বপ্ন ছিল যে আমি অবশ্যই, আমি যখন বাংলাদেশ দলে খেলেছি বা কোচিংটা আমি খুব সিরিয়াসলি করেছি। আবার আমি যখন খেলি তখন থেকে আমি কোচিং এর কাজ করি, আমি লেভেল 1-2 করা আগে করে 2000 খেলা ছাড়ার সাথে আমি লেভেল 3 করি। তো এটা করেছিলাম আমি একটা রিজনে যে আমি বাংলাদেশ টিমকে একসময় নেতৃত্ব দিতে চাই ইন কোচিং ইয়েতে। তো সেই সৌভাগ্য আমার এখনো হয় নাই, বা সেইভাবে মাসে যখনই কোচ থাকতো না, দুইবার আমি এরকম কাজ করেছি, একটা সিরিজের জন্য পার্টিকুলার, 2-1 ম্যাচের জন্য এরকম। বাট তখন তো আসলে নিজের প্ল্যানিং করা হয় না। আমার কথা ফিলসফি তো প্রত্যেকটা মানুষের ডিফারেন্ট, প্রত্যেকটা করছে। আমি যখন একটা বড় সময়ের কাজ করবো তখন আমাকে চিন্তা করতে হবে কিভাবে আমি কাজ করব। আর আমার কথা হচ্ছে যে কোচিং ইজ নট রকেট সায়েন্স, ইটস লাইক জাস্ট আপনি যদি কোচিং এর করেন, আপনি যদি খেলাধুলা করেন, আপনার ক্রিকেট নলেজটা থাকে, তাহলে আপনি কোচিং করেন খুব একটা ঝামেলা না। মানে ক্রিকেটটা এখন বেসিক্যালি চলে গেছে ল্যাপটপে। আপনি যদি বলেন যে প্রত্যেকটা টিমের পারফরমেন্স অ্যানালিস্ট আছে, বা আমরা যেটাই বলি পারফরমেন্স আছে, তাদের মাধ্যমে কিন্তু কোচরা ইনফরমেশন পাচ্ছে যে অপোনেন্ট টিমের উইক জোন কোথায় আছে, কাকে আমরা কোথায় বোলিং করবো, বা অপোনেন্ট টিমের বোলারদের স্ট্রেংথ কি। তো এটা তো কোচদের জন্য অনেক সুবিধা, যেটা আমাদের লোকাল ক্রিকেটে আমরা সেই সাহায্যটা পাই না। তারপরে তো আমরা কাজ করি, তারপর তো আমরা চালাচ্ছি। তো অবশ্যই সুযোগ আসছে, তো আমি করতে রাজি আছি। বাট আমি জানি না সেই সুযোগ কোনো সময় হবে কিনা, না হইলেও আমার এখন আর কোনো আফসোস লাগে না। কিন্তু তারপর 10 বছর আগে অনেক আফসোস লাগতো আসলে, তখন একটু ছোট ছিলাম বলে আর বেশি চ্যালেঞ্জ ছিলাম। এখন ধরেন 10 বছর আমি যেটা বুঝি যে এত সহজে আসলে এই রোলটাতে আমরা বাঙালি কোন ছেলে কবে যাব, আই ডোন্ট নো। মানে এটা কি আপনি যেহেতু বোর্ড পরিচালক, আপনার নিজেরই তো এই ফ্যাক্ট ফাইন্ডিং ফিগারে থাকা উচিত। আমি তো বললাম এই পালসটাই আমাদের হয়নি আসলে। এটা আমি একটা বোর্ড ডিরেক্টর হলে তো হবে না, বাকি 25টা বোর্ড ডিরেক্টর আছে, তাদের কারোর মনে এই পালসটাই নেই যে একটা লোকাল কোচ ন্যাশনাল টিমের হেড কোচ হতে পারে। এই পালসটা আমাদের সবার থাকতে হবে। তো মানে আপনি তো ট্রাস্ট থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, সেটা না থাকলে আপনি কিভাবে নেবেন? আর আমি হাজার ভালো কাজ করি, তারপরেও মনে হবে যেটা মানে আমি একটা জিনিস বুঝি না, যদি আমি ওইভাবে বলি যে খুব প্রপার ইংলিশ ছাড়া বা বলা ছাড়া আর প্রতিটা কাজই এমন আমরা ভালো পারি। তা না, আপনি যদি কি ইংরেজি বড় একটা কোর্স দিতেই চান যে ইংলিশেই করে কথা বলতে চায়, সে পারদর্শী বা এরকম, বা আপনি বলেন প্ল্যানিং করা, প্ল্যানিং তো আমরা জুনিয়র লেভেলে করি। মানে আমি তো আন্ডার 13 লেভেলেও কাজ করেছি, লিটন দাস আমার ফার্স্ট প্লেয়ার ছিল আন্ডার 13, তখন তো আমরা প্ল্যানিং করেই বড় হয়েছি না। একটা টিম প্ল্যানিং করা বা আপনি একটা প্রোগ্রাম তৈরি করা, এটা তো বড় ডিল না সত্যি কথা বলতে গেলে। হ্যাঁ, তো আমি বললাম যে, আর আমি সবসময় ভাবি যে আমাদের যেটা মানে যদিও আমাদের ছেলেরা এখন অনেক মাশাআল্লাহ ভালো ইংলিশ বুঝে বা ইংলিশ বলতে পারে, একটা সময় এটা প্রবলেম ছিল হয়তো বা তারপর আমি বলি যে আমি যখন বাংলায় কথা বলি তখন আমি যতটা ক্লিয়ার একটা কথা বলতে পারি, অনেক সময় ইংলিশ কথাটা হয়তোবা সেই মুহূর্তের বোঝাটা ভুলে যাচ্ছে বা এরকম, এখনও তো আমাদের কমিউনিকেশনে একটু প্রবলেমই থাকতেই। বা তারপর আমি বলবো এগুলো কোনো ইস্যু না। বাট আপনি যদি কোনো সময় মনে করেন যে না, আমরা তো বাংলাদেশ টিম তো এরকম না যে আমরা প্রতি বছর ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হচ্ছি আর এই বছর হতে পারিনি, আমরা তো হতে পারছি না। তাহলে আমাদের একটা বছর, আমাদের 2টা বছর, একটা বছর বললে কম হবে, 2টা বছর একটা লোকাল কোচকে আমরা ট্রাই করে দেখতেও পারতাম যে কি হয় আসলে, চেঞ্জটা পরিবর্তনটা কি, আমরা কতটা খারাপ হয়। শেষ মিনিট আমি জানতে চাই, একটা ভার্ডিক্ট চাই, বিং বোর্ড ডিরেক্টর, বিং দ্য এক্স ক্যাপ্টেন অফ বাংলাদেশ, বিং দ্য এক্স ম্যানেজার অফ বাংলাদেশ ক্রিকেট টিম, যখন চন্দ্রিকা হাথুরুসিংহে 2014-তে এসেছিলেন, প্রায় 3.5 বছরের উপরে কাজ করে গেছেন, ওই হাথুরুসিংহের স্ট্র্যাটেজি বা মানে যে মডিউলে বাংলাদেশ টিমটাকে জেল করেছিলেন, বর্তমান হাথুরুসিংহে কি আপনি একই জায়গায় দেখছেন? আপনি কি এক্সটেনশনের কোনো সম্ভাবনা দেখেন কিনা তার সঙ্গে? ওই 3.5 বছর আমি কাছ থেকে কাজ করেছি, আর এইবার তো মাত্র একটা ওয়ার্ল্ড কাপের কিছুদিন ছিলাম, বা তারপরেও আমি ওতপ্রোতভাবে ছিলাম না। মানে আমি কোচিং এর কোনো পাটে যাইনি, কোনো টিম মিলিয়ে যেতাম না, কোনো কিছু যেতাম, সেটা আমি বলতে পারবো না।
তার প্ল্যানিং কি এখন, বা আগের প্ল্যানিংয়ে তো আমি সবসময় মুগ্ধ ছিলাম তার প্রতি। আমি সবসময় বলেছি ওয়ান অফ দ্য, মানে আমার দেখা সেরা কোচই কাজ করেছে উনি বাংলাদেশের প্ল্যানিং করা থেকে মাঠে কাজ করা বলেন, তার আগ্রহটা অনেক বেশি। বাট মানে ওই 2013 সালের কথা বললেন না, 14 থেকে এটা 24, এই 10 বছর আসলে হাতু অনেক চেঞ্জ হয়ে গেছে আমার যেটা মনে হয়েছে। মানে আগে ছিলেন যে একটু মাথা গরম বদরাগী, সেটা ঠিক ছিল, রাগ করে একটা ধাক্কা দিয়ে চেয়ারে ফেলে দিলেন, উইচ ইজ অ্যাকসেপ্টেবল, এবং সেটা মানাও যেত। এখন তখন আর এরকম ডিক্টেটর ছিলেন না, বাট এখন একটা আমার মনে বেশি ডিক্টেটর হয়ে যাচ্ছেন। তো ওইটা আসলে এফেক্ট তো ধরেন, আমি যেটা মনে করি একটা যখন টিম খেলবে, একটা টিম মানে সবাই আমরা, একটা ধরে যে আমার একটা টিম বয় থাকে, সেও আর পার্ট অফ দ্য টিম, যদি আমি ওই কথাটাই বিশ্বাস করি তাহলে আপনার কমিউনিকেশন আরো ওপেন থাকা উচিত, আমি যেটা মনে করি। আমি সুজন ভাই আসলে আপনার সঙ্গে কথা বলার জন্য সময়টা খুব কম আজকে, মানে আবার সামনে আবার একটা সপ্তাহে আমরা চাই আপনি আসেন, আমরা আসলে ওয়ার্ল্ড কাপের সম্ভাবনা নিয়ে কথা বলবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আসার জন্য। প্রিয় দর্শক, আজকের গ্যালারি এই পর্যন্ত। আগামী সপ্তাহে আমরা আবারও ফিরে আসবো নতুন অতিথিকে নিয়ে, নতুন ক্রীড়াঙ্গনের সব খবরাখবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালোই থাকুন।